হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আবার আমরা দুজন চলে এসেছি হারকিপ্টে নাটকের 36 থেকে 40 যে পার্ট আমরা দেখছিলাম সেই পাঠকের আজকে মনে হয় 3 নম্বর পার্ট। আগে তো 3 নম্বর পার্ট দেখবো। তো এই পার্টে কিন্তু ওই রিয়াকে দেখতে এসছে, নাম কি, মেয়েকে দেখতে এসছে। তার মামারা কিন্তু তার বিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার বাড়িতে যেহেতু মেয়ে নেই সেই জন্য কিন্তু একটা সমস্যা হচ্ছে। হারাধন দত্ত তো কিছুতেই বিয়ে দিতে চাইছে না, আপনারা দেখেছেন। সে নানা রকম ঝুট ঝামেলা করছে। তার কিন্তু ভাগ্নেরা তাকে বলেছে মামা পাগল হয়ে গেছে, এই বলে কিন্তু ছেলের বাড়ির লোকেদের আদর আপ্যায়ন করবে। আজকে কিন্তু এপিসোডটা খুবই মজার হবে, তাই কিন্তু বন্ধুরা শেষ অবধি দেখুন, ভালো লাগবে। তো চলুন ভিডিওটা দেখে নিই। বাবা আব্বা বাবা আপনি কোনে বাইরন বাইরান বাবা আব্বা আপনি কি তাহলে আমার দাড়ি কাটবেন গেছেন আব্বা? সাধারণ অভিনয়। এই লোকটা তো ভারী বদভ্যাস পায়া বইছে। এই বুড়ি বয়সে এই বদনেশা কিসের জন্য এত? এত বদনেশা কিসের জন্য? দাড়ি কাটতে গেছে কেন? কি হইছে কি? আব্বা তাহলে আপনি দাড়ি কাটতে জান নাই? আমার দাড়ি কাটা নিয়ে তোর তো হিংসে কিসের জন্য রে বহার, আমি তো বুঝতেছি না। হিংসের কিছু নাই আব্বা, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। আপনার বন্ধু হারাধন কাকা তো উন্মাদ পাগল হয়ে গেছে। তোকে আমি কইছি না হারাধন দত্ত পাগল হওয়ার মানুষ না? কনে পাইছে সব কথা? না আব্বা, আপনার কথা মিথ্যে প্রমাণ হয়ে গেছে। সত্যি সত্যি হারাধন কাকা উন্মাদ পাগল হয়ে গেছে। সে মানুষজন দেখলে পরে তারা নিয়ে বেড়াচ্ছে, নিজের নামটা পর্যন্ত ভুলে গেছে আব্বা। কইস কি রে বউ? হ্যাঁ হইবেরও পারে, বয়স হয়েছে তো। কানাই বলের চাপটা মনে কয় এই যাত্রায় সহ্য করবে পারে নাই। চল একটু দেখে আসি। না আব্বা, আপনি যাবেন না, আমি নিজে আগে যাই ঘুরে আসি। সে তো বাইরের লোকজনের দেখলি পরে খেপে উঠতেছে, তেরে আসতেছে মারার জন্য। নিজের গোষ্ঠীর লোকজন তার পাগল বানাইছে, আর এখন দোষ দিচ্ছে গ্রামের মানুষের। আপনি বুঝতে পারছেন ঘটনাটা কি? আব্বা আমি আগে যাই ঘুরে আসি, যদি ভালো মনে করি তারপর আপনি যাই দেখে আসবেন। এখন খালি আপনি আপনার বন্ধুর জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন আব্বা। আমি যাই। বাবা কি মানে আপনি কিন্তু আবার কিছু মানত করে বসবেন না, খালি হাত পায়ে দোয়া করবেন। মানত করবে না, আবার কেস হয়ে যাবে। মানত করলে এখন সেই ঝামেলা। এই অসুরের বাচ্চারা দরজা খুলে দে করছে। মা কালী নামে তোদের দুটাকে আমি বলি দেব রে। ওরে মাছ পেট চাস তো দরজা খোল। আরে ওগুলো কিছু শুনবেন না দাদা। খাওয়া খাচ্ছে সব। আচ্ছা, আপনাদের এই জামাইবাবুর এই অবস্থা কতদিন হয়? ওই যে দিদি পট করে মরে গেল, তারপর থেকে একটু একটু করে মাঝে মধ্যে একটু বেড়ে যায়। চিকিৎসা করেন না কে? ওই যে বললুম না, বাড়িতে তো গার্জিয়ান বলে কেউ নেই, আর ছেলেটাও না কেমন যেন বোকা বোকা। এখন আমরা এসেছি, মনে করেন যে সব ব্যবস্থাটা আমাদেরকেই করতে হবে। মেয়েটার বিয়েটা হয়ে গেলে তারপর জামাইবাবুকে মেন্টালে ভর্তি করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ সেই তো, পাগল হোক আর যাই হোক, পাগল সেই তাকে গেছে, পাগলা গারদ আলাদা রেখে তো মেয়েকে বিয়ে দেওয়া যায় না। সেটাই, তাদের তো মেয়েটা কষ্ট পাবে। মেয়েটা কষ্ট পাবে। জামাইবাবু যে আমাদের দিদিকে এত ভালোবাসতো সেটা আমরা আগে বুঝতে পারিনি। সাবাস। আমাদের দিদির মৃত্যুর পরে তার পাগল হওয়া দেখে সেটা আমরা বুঝতে পেরেছি। আমার মনে হয় খাওয়া দাওয়ার আয়োজনের সময় নষ্ট না করে আপনার মেয়েটা দেখানোর ব্যবস্থা করেন, আমরা কাজটা সেরে বিদায় নেই। এ কি বলছেন দাদা? আপনাদের সাথে আমাদের আত্মীয়তা হোক আর না হোক, আমার জামাইবাবুর তো একটা সম্মান আছে। এই বাড়ি থেকে কেউ না খেয়ে গেছে এই কথাটা যদি আমার জামাইবাবু জানতে পারে তাহলে কিন্তু ভীষণ মাইন্ড করবে। বুঝতে পারছেন না কেন? আমার জামাইবাবু তো আর চিরদিন পাগল থাকবে না, বুঝতে পারছেন? সবাই প্রত্যেকে ভালো অভিনয় করছে। সত্যি কথা শুভ বলতে, এই সংবাদ সময় শুনলাম, এসে গেছে শিবানীকে একসাথে। দেখতে বলে ছেলে পক্ষ চলে আসছে। আর বলিস না ভাই নেই, জামাইবাবুর মাথাটা না একদম গেছে, নিজের নামটা পর্যন্ত ভুলে গেছে। তো ওইরকম আকি কিরে মেহমান বই তোর রয়েছে, আঙ্কেল আপনার পছন্দ কিরে ভূপেন? তুই শিবানীর বড় ভাই, বাড়িতে মেহমান আর তুই কোথায় থাকিস বলতো? এটা তো কথা বলেন মামা, ওই ও যার বাপের এই লাস্টে অবস্থা সবাই হে সুস্থ থাকতে পারে, পিটকিরের কাছে তলা রাগ করে বই রয়েছিল। আমি জোর করে ধরে লইছি যে আমরা বাপ পাগল হইছে, বোন কি পাগল হইছে, বিয়ে দেওয়া লাগবে না। আরে তোরা কি মনে করিস আমি ঘরের থেকে বাইর হয়ে পারবো না? এটা কি মুসলমানের বিয়ে পাইছো রে যে দেখে সাথে সাথে কলমা পড়া আছে? না, কত তো সত্য। কলমা পড়ায় দেবে। মামুন মজাক তো পুরা উড়েছে। আপনারা টেনশন করেন না, কোনো সমস্যা নাই। বই থাকেন, মামা আমার অন্যরকম আদর করে, আপন ভাই নতুন বেশি আদর করে। আমি যাইতে আসি, জানলা বেয়ে হলো কথা কমো, যতক্ষণ আমি কথা কমো দুয়ার ভাঙবে না। খবর টেনশন কিছু না, মারবে না মারবে না। হ্যাঁ দাদা, মামা, মামা, হারাধন মামা, ও মামা, মামা নমস্কার। নমস্কার মামা। ও বললাম
তুই আইছিস বাবা, দেখ আমার সর্বনাশ করে বেড়াইছে, আমাকে বাঁচা বাবা, ও বাবা বাঁচা রে। আস্তে আস্তে মামা, জোরে কথা বলি না, আস্তে আশেপাশে বাঁচা। লোকজন আছে, আপনার একটা প্রেস্টিজ আছে না? ওরে অসুরের দল যা শুরু করেছে, তা তো অবশিষ্ট বলে আমার কি থাকে ক? তুই কথা না বাড়ায় দরজাটা খোল বাপ। দুয়ার তো লক করা, তালা লাগেন না। আরে ভাঙ্গে ফেলা, তুই না তোর মামা আর ওই চাইলের সিন্ধুকের তালা নিমিশে ভেঙে ফেলা কয়ে বাহাদুরি করেছিল। মামারটা তো জিনজিরের তালা, আমনেরটা তো জাপানি, ভাঙতে গেলে দুয়ার ভেঙে যেত। আরে ভাঙ্গে ফেলা, তুই আমাকে সর্বস্বের হাত থেকে বাঁচা বাপ। কি কন আপনি? আপনার সর্বনাশ করবে এরকম কেন তো কেউ আছে? খুব জ্ঞানী হয়েছ না, নাকি তুইও আগের সাথে যোগ দিছ? আমার মেয়ের বিয়ের আয়োজন করতেছে, তুইও কিছু কিছু হয় নাই। আপনি একটা বুঝমান মানুষ, এই অবুঝলেহান কথা কনকা। আমি তো মনে করি কানাই বলাই মামা আপনার উপকার করছে। উপকার করেছে? আচ্ছা তুই কি আমাক পাগল বুঝতে পারাইছু? আপনি যদি সত্য সত্য পাগল না হন, তাই আমার কথাটা বুঝবেন। আপনার কি মনে হয় জানিয়ে হুনিয়া কেউ পাগলের মাইয়ে বিয়ে করবে? আপনার যে পাগল সাব্যস্ত করে ঘরে বন্দি করছে, এত এত সাপে বড় হয়েছে, আপনার মাইয়া কেউ বিয়ে করবে না, শিবানের বিয়েই হইবে না। আমি যেটা কই সেটা শোনেন, চুপচাপ ঘরের মধ্যে শুয়ে থাকেন, আপনি রেস্ট করেন, কোনো সমস্যা নেই। কথাটা তো তুই ভালোই কইছিস, মজা পাইছে। কিন্তু কোনো কিন্তু নাই, আপনি চুপচাপ এখানে ঘুমান। কি হয়েছে? আর সমস্যা হলে আমি আছি না, ঘুমান আপনি। এরকম পাবলিক দেখায় আজকাল। সাধারণ অভিনয় সংকটা একদম জেনুইন মনে হচ্ছে। দেখুন আচ্ছা দাদা, এই মেয়ে দেখে পছন্দ হলে পরে কিন্তু ওই আষাঢ়ের প্রথম সপ্তাহে কাজটা সমাধা করতে হবে। দাদাদের তো সে কথা বলেছি আমি, আমাদের তো যেতে হবে। বিষ ফেলে রেখেছি না। খোলাখুলি একটা কথা জিজ্ঞেস করি দাদা। করেন। বলছিলাম কি, মেয়ের বাবার মাথার গন্ডগোলের জন্য আপনারা আবার অন্যরকম কিছু ভাবছেন না তো? আরে না না, মেয়ে দেখে যদি পছন্দ হয় তাহলে তো এটা কোনো সমস্যাই না। আর তাছাড়া আমরা তো আর পাগলের ঘরে মেয়ে বিয়ে দিচ্ছি না যে দুশ্চিন্তা করতে হবে। বাহ বাহ বাহ, চমৎকার যুক্তি। আমাদের মেয়ে অপছন্দ হওয়ার তো কোনো কারণই নেই। আপনাকে কইছিলাম না যে মামাই আমার অন্য ধরনের স্নেহ করে, স্নেহ একটু হালকা হয় নাই, আমি আস্তে যাই মেন সুইচ অফ করে দিয়েছি। এখন কোনো সমস্যা নাই, আপনারা আপনাকে মতন বিয়ে সাথে আলাপ আলোচনা করেন, কোনো সমস্যা। এই খুবেন না, তুই সেটা মহিলা বলাইলি, মহিলা না হইলে তো বিয়ে সাথে কামে জুটলে কেনা। এই এখনো পর্যন্ত রয়েছে, আপনারা খান না কি? মামা মিষ্টি দিবি একটু খান। আয়োজন করতে থাকো, আমরা একটু আসতেছি। ও খাবেই। তো কোনো যে ব্যান্ড পার্টি খান নিন একটা। একটু মিষ্টি খেয়ে চলে গেল কিন্তু করলাম। এই আর ছবি তিনজন যাবো। তুমি তোমার শ্বশুরের মুখে দাড়ি রেখে তারা শেভ করার জন্য টাকা দিলে, আর তার বেটার মুখে দাড়ি হয় যে দেবদাস হয়ে গেছে, সেটা একবার চোখে পড়ল না চুমকি? চোখে পড়ে নাই, তোমাকে কি ডাক হয়েছে? বলি এতদিন শেভ করার কথা কও নাই কিসের জন্য? কয়া তো কোনো লাভ নাই, আমি তো জানি তোমার কাছে দাড়ি কাটার টাকা নাই। তার কাছে টাকা থাকতে তা তুমি 10টা টাকা দিলে, এটারে কই তেইলা মাথায় তেল দেওয়া, বুঝছো? তুমি আসলে একটা পাগল। শোনো, তোমার এই দেবদাসের মতো চেহারাটাই আমার কাছে খুব ফাইন লাগে, সেই জন্যই তো তোমাকে দাড়ি কাটার কথা কইনি। এতদিন তাহলে তুমি এই কথাটা কও নাই কে চুমকি? খামাখামাই বাকিতে দাড়ি কাটবে যে সুকুমারের সাথে অপমান হইলেন। আর সুকুমার চাকরিটা এমন পাজি হয়েছে, আমার এই দাড়ি শেভ করে দিব দিচ্ছি কয়া 3-4 ঘন্টা বসায় ছিল, শেষে কয় বাকির টাকা না দিলি দাড়ি শেভ করে দেবো না দোস্ত। সুকুমার আবার তোমার দোস্ত নাকি? ক্লাস ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড। একসাথে ক্লাস 4 পর্যন্ত শালিকা স্কুলে পড়েছিলাম। ও ক্লাস 4 ফেল করলো, এর বাপ খুরকিছি কিনে দিল, কোনো মেলা বিদ্যান হয়ে যাও, নাম দস্ত করতে শিখে যাও, আর কাটাকাটি শুরু করো। তোমার বন্ধু সুকুমারের চাই তোমার তো একটা ডিগ্রি বেশিই ফজর, তুমি তো তাও 4 পাস করে 5-এ উঠেছিলে। 5ও পাস করেছিলাম চুমকি, তারপর আব্বার হাই স্কুলে ভর্তি করে দিল না। থাক, আর দুঃখ করে না ফজর, লেখাপড়া করে বিএ পাস করতে পারো নাই তাতে কি হয়েছে? এখন দেখো বিএটা পাস করতে পারো নাকি সেই চেষ্টা করো। হ্যাঁ, সলিড ডায়লগ। এইটাই তো এখন সবচেয়ে কঠিন পরীক্ষা খারাইছে চুমকি, এটা জীবন মরণ পরীক্ষা আর কি। এই এসে গেছে ভাই, ছবিটা নিতে
কি হলো খারাপ লুকে তুই না চুমকি সাথে করে নিয়ে যাবে আসলু বেটা তুই সিন দেখো না, হ্যাঁ এই যে একটা রোমান্টিক মুহূর্তে আমি যে মামাতো ভাইয়ের সামনে দাঁড়াইতে পারি, যদি আমি ছোট হইতাম তো একটা কথা ছিল, আমি বেটা ফজরতে 19 দিনের বড়, সেই হিসেবে চুমকি আবার আমি চুমকির বাসুন না। ওরে বাপরে তোর সূক্ষ্ম হিসিয়ে 19 দিনের ভাসুরাই এত লজ্জা। ওর বেটা লজ্জা না, সম্মান, সম্মান, যার যার সম্মান তার তার রক্ষা করিয়ে চলা লাগে। তুই যা, যাইয়ে বুঝাইয়ে চুমকিরে লইয়ে যা বানাতে, তখন ফজর জানিবার পিছনে লয় যা। কি রে, কি হয়েছে রে ভুবেন? এই চুমকির সাথে একটু দরকার, ওই গুল্লারই দরকার। তো গুল্লা বলে তোর 19 দিনের বড় হয়, সেই জন্য আমাকে পাঠাইলো। ও দরকারটা তাহলে আমার ওই 19 দিনের বড় ভাসুরে না সে ভালো ভাষণ মানে না, মানে আমাকে সকলেরই দরকার। এটা মস্ত বড় ভেজাল পাই দিয়ে গেছে, তোর একটু আমাদের বাড়ি যাওয়া লাগবে রে চুমকি। হ্যাঁ তুই কি করছিস তুই? ও যাবে কিসের জন্য? ওই সাক্ষী মা কিছু দেওয়া লাগবে রে। থাক থাক, যা কাম নাই, সে ভেজালের মধ্যে যা কাম নেই। না না সাক্ষী না, তাহলে হয়েছে কি ওই কি কব, ওই শিবানী গুচ্ছ দেখ ফেরাইছে বালুচর থেকে। তা আমাদের বাড়িতে কোনো মেয়ে মানুষ নাই, একটু সাজগোজ করানোর জন্য ওই গুলাই বুদ্ধিটা দিল। এ ভূপেন্দা, তুই খবরটা আমাকে আগে দিবি নে। চলে তোকে যাওয়ার কথা নিষেধ করছে গুল্লা, তুই ভাসুন না তো থাকতে গেছে। অসাধারণ, অসাধারণ, ফাটাফাটি ফাটাফাটি। তো বন্ধুরা, সত্যি কথা বলতে যত দেখছি নাটকটার প্রেমে কিন্তু পড়ে যাচ্ছি। কারণ এই নাটক আমি আগে দেখিনি, তার কারণ আমি কিন্তু নতুনভাবেই প্রথম থেকে দেখছি। তবে জবের থেকে দেখছি এই নাটক, এত সুন্দর নাটক বাংলাদেশ মানে পরিবেশন করেছে বাংলাদেশবাসী। এখনও যারা এই নাটকটা দেখেননি তাদের কাছে আমার হাত জোর করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই পুরো নাটকের স্টার দেখুন। দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশে কত ভালো ভালো অভিনেতা রয়েছে, মানে যারা রিয়েল, এগুলো স্টেজের অভিনয়, মানে একদম রিয়েল অভিনয় বলে না, মানে অভিনেতা না হলে অসম্ভব, অসম্ভব করা সম্ভব। সত্যি কথা, বাংলাদেশ নাট্য জগতে বাংলাদেশের যেসব যাদেরকে পেয়েছে এরা এক একজন সব দিগ্গজ। এবং অবশ্যই আবার মানে বলতেই হবে, সেটি হচ্ছে এই বৃন্দাবন দাস, যিনি এটি লিখেছেন এবং ইনি অভিনয় করছেন। মানে আপনি ভাবুন যে কোন লেভেলের তার, মানে কি পরিমাণ তার। তারপরে কাকে ছেড়ে কাকে বাদ দেবেন এবং বলুন, যারা অবশ্যই ডাইরেক্টর এই হারাধন দত্ত বলুন, তারপরে হচ্ছে কি আরেকজনকে হারাধন দত্ত অর্থাৎ মধু, তিনি কিন্তু আজ আমাদের মধ্যে আর নেই। তো তার এই যে কাজ, সেটা কিন্তু চঞ্চল চৌধুরী বলুন, মোশাররফ করিম বলুন, এরা প্রত্যেকে দিগ্গজ এক একজন। তো বন্ধুরা, ভিডিওর অরিজিনাল লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দেবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।